রঙিন বেলুনে সাজানো একটা ঘর। বিছানার ওপর বসে আছে শ্রদ্ধা আর তার ছোট্ট মেয়ে সানভি। মেয়ের জন্মদিনের আয়োজন করেছে মা। চারিদিকে খুশি রামের, কিন্তু তার মধ্যেও কোথাও যেন লুকিয়ে আছে এক অজানা বিষাদের সুর। সানভি আনন্দে উৎফুল্ল হয়ে, থ্যাংক ইউ মা, এত সুন্দর পার্টির জন্য, আমার পছন্দের কেকের জন্য আর এই স্কেটিং সেটের জন্য। আজকের দিনটা আমার জীবনের সেরা দিন। শ্রদ্ধা স্নেহের হাসি হেসে, তোমার এই স্কেটিং সেটটা পছন্দ হয়েছে? খুব। আমি যখন স্কেচিং শিখে যাব সবার প্রথমে তোমার স্কেচই করব। শ্রদ্ধা মেয়ের গালে হাত বুলিয়ে, দেবী মা তার আশীর্বাদ তোমার ওপর এভাবেই রাখুক। এই বছরটা তুমি খুব খুব খুশি থাকো, অনেক মজা করো আর অনেক অনেক স্কেচ বানাও। আর লাড্ডু খাবো। হ্যাঁ, আর লাড্ডু খাবে। লাড্ডুর কথা তো ভুলেই গিয়েছিলাম মা, আমার আবার খিদে পেয়ে গেছে। তাহলে একটা কাজ করো, তুমি লাড্ডু খাও আর আমি অফিসের কাজটা একটু সেরে নিই। কাজটাও তো দরকারি, তাই না? হঠাৎই শ্রদ্ধার মুখের হাসি মিলিয়ে যায়। তার চোখ দুটো যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। দূরে কোথাও অন্য এক জগতে অভয় নামের এক যুবক ফোনে কথা বলছে। তার কণ্ঠস্বরে তীব্র উত্তেজনা আর চাপা উদ্বেগ। অভয় ফোনে? দেখুন, এখন চুপ থেকে কোনো লাভ হবে না। আমি কাল সকালের মধ্যে কনসাইনমেন্টটা পেয়ে যেতে চাই, ব্যাস। অভয়ের কঠোর স্বরটা যেন হাওয়ায় ভেসে শ্রদ্ধার কানে এসে পৌঁছায়। তার মুখের অভিব্যক্তি মুহূর্তে বদলে যায়। অজানা আশঙ্কায় তার বুকটা কেঁপে ওঠে। সানভি মা, আর তোমার প্রিয় লাড্ডু? শ্রদ্ধা অন্যমনস্কভাবে, ওটা আমি পরে খেয়ে নেব তো। সানভি মায়ের মুখে একটা লাড্ডু পুরে দেয়। শ্রদ্ধা হাসার চেষ্টা করে, কিন্তু তার ভেতরের তোলপাটটা চোখে মুখে স্পষ্ট। জমককালো এক পার্টির দৃশ্য। অতিথিদের ভিড়ে ঝলমল করছে চারপাশ। অভয় অতিথিদের আপ্যায়ন করছে। তার কাছে এগিয়ে আসে কীর্তি, শ্রদ্ধার বোন। কীর্তি, অভয়, খাবারের আয়োজন তো দারুণ হয়েছে, আর ডেকোরেশনটাও ভীষণ ভালো। অনেক টাকা খরচ করেছো, তাই না? আর কেক দেখে তো কিয়ারা পাগলই হয়ে গেছে। খুব ভালো করে মানুষ করছো তুমি সিয়াকে। দিদি থাকলে তোমায় এসব খরচা করতেই দিত না। তুমি তো চেনো না দিদিকে, টাকা পয়সা খরচের দিকে তো দিদি। কীর্তির কথা বলার ভঙ্গিতে কোথাও যেন একটা সূক্ষ্ম খোঁচা লুকিয়েছিল। দূরে দাঁড়িয়ে থাকা তার স্বামী বরুণের চোখে সন্দেহের আগুন। সে এগিয়ে এসে কীর্তির পথ আটকায়। বরুণ কর্কশ্বরে, তুমিও পারো বটে কীর্তি। আরে, তোমার তো তোমার দিদির সঙ্গে দেওয়া উচিত, আর তুমি অভয়ের হয়ে কথা বলছো। ওই অভয় যাকে তুমি এতদিন ধরে ঘৃণা করতে। কীর্তি রেগে গিয়ে, অভয়কে আমি ঘৃণা করি না, তুমি অভয়কে হিংসা করো। বরুণ, আমি আমার ভাইয়ের সঙ্গে 6 বছর কথা বলিনি, তার মানে এই নয় যে ওকে আমি হিংসা করি। এখানে কথা তোমার ব্যবহারের হচ্ছে কীর্তি। এমনিতেও তুমি আজ পর্যন্ত নিজের ভুলটা কবে স্বীকার করেছ? কীর্তি চিৎকার করে, আচ্ছা তুমি এখন আমার দিকে আঙুল তুলছ? আমার দিকে আঙুল তোলার আগে ভাবো তুমি নিজে কত ভুল করেছ। রাগে গজগজ করতে করতে কীর্তি খাবারের দিকে এগিয়ে যায়। সেখানে দেখা হয় কাকিমার সাথে, যিনি নিজের দামি গয়নার দেখানদারি করছেন। কাকিমা হাতের বালা দেখিয়ে, এই বালাটা 2 লাখ টাকার, আমার ছেলে জন্মদিনে দিয়েছে। কীর্তি মনে মনে হাসে, তার চোখে মুখে বিদ্রূপের ছায়া। কাকিমা কানের দুল দেখিয়ে, আরে এটা তো মাত্র 1 লাখ টাকার কানের। কীর্তি মনে মনে, কাকিমা তো দিনে দিনে দোকানে রাখা প্রাইস ট্যাগ হয়ে যাচ্ছে। হঠাৎ কীর্তির হাত থেকে চাটনির বাটিটা পড়ে যায় কাকিমার দামি জুতোর ওপর। সঙ্গে সঙ্গে একটা তুল কালাম শুরু হয়ে যায়। কাকিমা চিৎকার করে, হে ভগবান, কীর্তি এটা তুমি কি করলে? আমার 40,000 টাকার জুতোর ওপর তুমি চাটনি ফেলে দিলে, ছি ছি, সব নষ্ট করে দিলে। কীর্তি অট্টহাসিতে ফেটে পড়ে। তার হাসি দেখে কাকিমার রাগ আরও বেড়ে যায়। কাকিমা, আমার জুতো নষ্ট করে দিয়ে তোমার হাসি পাচ্ছে? কীর্তি হেসে, কি করব কাকিমা, তোমাকে দেখে হাসিই পেয়ে যায়। মনে হয় যেন একটা গরিবকেই যতই দামি গয়না বা জামাকাপড় পরিয়ে দাও, সে গরিবই থেকে যায়। বরুণ আর অভয় ছুটে আসে। বরুণ কীর্তিকে থামানোর চেষ্টা করে। বরুণ, ব্যাস হয়েছে কীর্তি, আর একটাও কথা বলবে না। কীর্তি ক্ষিপ্ত হয়ে, ছাড়ো, সবসময় আমাকেই চুপ করাও। তুমি এটা দেখতে পাও না যে উনি একটাও সুযোগ ছাড়েন না আমাকে অপমান করার? অভয়, কীর্তি মায়ের ওপর এভাবে চিৎকার করছো কেন? কীর্তি অভয়ের দিকে তাকিয়ে, আমি কোথায় চেঁচাচ্ছি? আমি তো শুধু কাকিমাকে বলছিলাম যে। যশোভি এগিয়ে এসে, তোমাদের নাটক শেষ হলে চলো আমাদের সাথে। কীর্তি কান্নার স্বরে, এমন কি করেছি আমি মা?
যশোভি, কীর্তি, চলো আমাদের সাথে। দৃশ্য বদল। কীর্তিদের বাড়ির শান্ত পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। মা মেয়ের মধ্যে চলছে তীব্র কথা কাটাকাটি। যশোভি, প্রত্যেকবার তোর দোষ হয় না তাই না কীর্তি? সবসময় বাড়ির লোকের সাথে ঝগড়া করিস কেন? কীর্তি, কেঁদে, আমি প্রতিবাদ করতে জানি। আমি দিদির মতো নই যে কাঁদতে কাঁদতে চলে আসব। কীর্তি, শ্রদ্ধা, শ্রদ্ধা এখানে এসেছিল ঠিকই, কিন্তু ও আমাদের উপর কোনোদিন বোঝা হয়নি। কীর্তি চিৎকার করে, তোমাদের জন্যই আমার বিয়ে ওই গরিব পরিবারে হয়েছে, আর তোমাদের জন্যই দিদির আজকের এই অবস্থা। কীর্তি আর্তনাদ করে, তুই? কথাটা শেষ করতে পারেন না যশোভি। হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। রাতের নিস্তব্ধতা ভেঙে শ্রদ্ধার ফোনটা বেজে ওঠে। ফোনের ওপার থেকে ভেসে আসা দুঃসংবাদে তার পৃথিবীটা যেন দুলে ওঠে। শ্রদ্ধা আতঙ্কে, হ্যালো, হ্যাঁ বাবা, কি? ফোনের কথা শুনে শ্রদ্ধার মুখটা ফ্যাকাশে হয়ে যায়, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ছোট্ট সানভি মায়ের অবস্থা দেখে ছুটে আসে। সানভি, কি হয়েছে মা? দাদু কি বলল? শ্রদ্ধা কান্না ভেজা গলায়, সোনা, দিদার শরীর খুব খারাপ, আমাদের কাল সকালেই কানপুর যেতে হবে। সানভি মাকে জড়িয়ে ধরে, মা তুমি টেনশন করো না, আমি তাড়াতাড়ি প্যাকিং করে নিচ্ছি, দিদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, দেবী মা আমাদের সঙ্গে আছে। পরের দিন সকালে কানপুরের রাস্তায় ছুটে চলেছে একটা গাড়ি। পেছনের সিটে মায়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে সানভি। অন্য একটি গাড়িতে অভয় তার মেয়ে কিয়ারাকে স্কুলে নিয়ে যাচ্ছে। হঠাৎ একটা মোটর বাইক তাদের পিছু নেয়। কিছুক্ষণের মধ্যেই একটা ট্যাক্সি এসে অভয়ের গাড়ির সামনে দুর্ঘটনা ঘটায়। পথ আটকে যায়। অভয় গাড়ি থেকে নেমে দেখতে যায় কি হয়েছে। তার চোখে মুঠে চরম উদ্বেগ। একটা বড় ষড়যন্ত্রের জাল যেন তাকে ঘিরে ধরছে। কি হতে চলেছে তাদের সাথে? নিয়তি তাদের জন্য কোন নতুন পরীক্ষার জাল বুনে রেখেছে?